টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন টিবিএন অ্যানালাইসিস, সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে ডেফিনেটলি আমরা ইমিগ্রেশন বিষয়ে আলোচনা করব, কিন্তু এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুব একটা আমরা আলোচনা করিনি, কম আলোচিত বিষয়। সেটি হচ্ছে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য ইমিগ্রেশনের কি সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই কি কি এলিজিবিলিটি দরকার, কি ধরনের কাগজপত্র দরকার, সব কিছু বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি ইশরাত সামি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে দর্শক, আপনারা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন তো করতেই পারবেন। টেলিভিশনের পর্দায় যে নম্বরটি দেখছেন সেখানে টেলিফোন করবেন। আশা করছি অ্যাটর্নি ইশরাত সামি, যেটি শুরুতেই বলছিলাম যে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য এই নতুন কিছু আপডেট সম্ভবত রয়েছে, সেটির পাশাপাশি ইমিগ্রেশন সংক্রান্ত সামগ্রিক আর যদি কোনো আপডেট থেকে থাকে নিশ্চয়ই আপনি জানাবেন। ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। আমরা যেটা উদ্যোক্তাদের জন্য বলছি যে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার প্যারোল, এটা 2017-এ ওবামার প্রশাসনের সময় এটা তারা স্টার্ট করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে করে দিয়েছিল। এখন আবার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আবার লাস্ট মে থেকে এটা আবার শুরু করেছে এবং এই ভিসাগুলো হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার প্রোগ্রাম হচ্ছে যে আপনি ইউএসএ তে এসে আপনি একটা স্টার্ট আপ বিজনেস করতে চান, যার জন্য আপনাকে প্যারোল দেওয়া হবে। দিস ইজ নট আ ভিসা, এটা হচ্ছে প্যারোল। আপনি এখানে আপনি একটা অ্যাটর্নির মাধ্যমে ইউএসএ থেকে অ্যাপ্লাই করবেন এবং অ্যাটর্নি আপনাকে সব রেডি করে দিয়ে আপনার কেসে যখন অ্যাপ্রুভ হবে তখন আপনাকে একটা প্যাকেজ পাঠানো হবে। সেই প্যাকেজটা নিয়ে আপনি যখন এখানে বর্ডার পেট্রোল এন্ট্রিতে সময় তাকে দেখাতে হবে এবং তারাই এখান থেকেই ভিসা প্যারোলটা দেয়। প্যারোলটা হচ্ছে আপনাকে অ্যাডমিশনের পারমিশন প্লাস আপনাকে এমপ্লয়মেন্ট অথরাইজেশন। এই জিনিসটাতে এন্টারপ্রেনার, এই ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার প্যারোলটা অনেক বেশি সাড়া জাগিয়েছে বিজনেস পিপলদের কাছে, যারা তাদের দেশে সাকসেসফুলি বিজনেস করছেন এবং তারা ইউএসএ তে এসে কোনো একটা বিজনেস স্টার্ট করতে চান। এনাদের জন্য এই বিজনেসটা। এখানে আপনাকে প্রথমে দেখাতে হবে যে আপনি একটা এখানে কর্পোরেশন খুলতে হবে ইউএসএ তে, এবং অথবা আপনি ইনভেস্ট করবেন লাস্ট 5 ইয়ার্সে ওপেন এরকম কোন কর্পোরেশনে, যে কর্পোরেশন অলরেডি ডুইং লাইক সাবস্ট্যান্সিয়াল বিজনেস, মিনস ইউএস গভর্নমেন্টকে অলরেডি গুড অ্যামাউন্ট অফ ট্যাক্স পে করছে, যে বিজনেসটা র্যাপিডলি গ্রো করেছে এবং জব ক্রিয়েট করেছে ইউএস মার্কেটে। এই ধরনের বিজনেস আপনাকে খুঁজে নিতে হবে। আর আপনি যদি নিজে স্টার্ট করেন তখন আপনাকে একটা বিজনেস প্ল্যান দেখাতে হবে নেক্সট 5 ইয়ার্সে আপনার প্ল্যানটা কি, and how your business is rapidly going to grow in USA এবং how আপনি জব ক্রিয়েশনে হেল্প করবেন USA তে। এবং আরেকটা জিনিস দেখাতে হবে যে আপনি as a owner, usually all EB2 EB5 ভিসাগুলোতে আপনাকে একটা এমপ্লয়ার লাগে যে আপনাকে স্পন্সর করবে। এখানে আপনি আপনার সেলফকে স্পন্সর করতে পারেন এবং আপনাকে দেখাতে হবে যে আপনি একটা ম্যানেজারিয়াল পজিশন আপনার থাকবে, যে বিজনেসের জন্য আপনার এখানে প্রেজেন্ট থাকা ভেরি ইম্পর্টেন্ট। এবং এই এন্টারপ্রেনার ভিসাটা বিউটি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার, লাইক আপনার স্পাউস, আপনার চিলড্রেন আন্ডার 21 যারা আছে তারা আপনাকে অ্যাকম্পানি করতে পারবে এবং আপনার স্পাউসও এমপ্লয়মেন্ট পারমিশন পাবেন। এবং এই ভিসাটার আপনাকে ইউজুয়ালি 2.5 ইয়ার্স মানে 2.5 বছরের জন্য দেওয়া হয় এবং আপনি একটা এক্সটেনশন করতে পারেন, যেটা কন্ডিশন গুলো যদি আপনি স্যাটিসফাই করেন। যেমন আপনি দেখিয়েছেন যে আপনার
আপনি র্যাপিড বিজনেসটা গ্রো করবে, এটা অ্যাকচুয়ালি গ্রো করছে কিনা, আপনি জব ক্রিয়েশন করবেন বলেছিলেন ভিসা পাওয়ার সময়, সেটা আপনি করেছেন কিনা, এবং অ্যাপ্রক্সিমেটলি লাইক 500,000 আপনি আইদার ইউ আর awarded or you attracted that kind of business. Like other people, you're a successful business people, they came to invest in your company because they see the return in your company. So এটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং ইটস নট ভেরি ডিফিকাল্ট। আর যেহেতু এটা এখনো নতুন আছে, ইউএস বাইডেন প্রশাসন কিন্তু এই ধরনের ইনভেস্টরদের, উদ্যোক্তাদের তারা আমন্ত্রণ জানাচ্ছে, যেহেতু ইউএস এর ইকোনমিতে একটা ঘাটতি আছে রাইট নাও। সো এটাতে অ্যাপ্লিকেশন করে আমাদের বাংলাদেশি যারা বংশোদ্ভূত আমাদের দেশের লোকরা এটা অনেক বেনিফিট পেতে পারে। এটা ইটস আ ভেরি গুড ভিসা এবং এটা গ্রান্ট হচ্ছে ভিসাটা। আপা, আপনার কাছে কয়েকটি প্রশ্ন, এর মধ্যে প্রথমটি হচ্ছে যে আপনি বলছেন যে $500,000 ইনভেস্টমেন্ট দেখাতে হবে, রাইট? নো, আপনি at the beginning এটার কোনো লিমিট নাই, এরা বলেছে সাবস্ট্যানশিয়াল অ্যামাউন্ট। সো সাবস্ট্যানশিয়াল অ্যামাউন্ট যেটা আপনার বিজনেসটা করার জন্য যেটা আপনার দরকার, স্টার্ট আপ বিজনেস। আর যেটা আমি 500,000 বলছি সেটা হচ্ছে আপনি যদি 2.5 years পরে আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেন, ওখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো 500,000 আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে বিজনেস, নট ইয়োর ওন ইনভেস্টমেন্ট। তাহলে ইনিশিয়ালি তিনি যখন বিজনেসটা দেখাবেন তখন তার যে ইনভেস্টমেন্ট কত হতে হবে, মিনিমাম অ্যামাউন্টটি যদি বলতেন। আমরা অ্যাপ্রক্সিমেটলি মনে করছি $200,000 থেকে $250,000। ওকে, আপনি বলছিলেন যে একটা এখানে কর্পোরেশন করতে পারে, সেটি কি তার ভিসা নেওয়ার আগেই তিনি কর্পোরেশন করতে পারবেন? ঠিক পারবেন, অবশ্যই পারবেন। তাহলে কি যে কেউ পৃথিবীর যে কোনো দেশ থেকে এসে চাইলে এখানে কর্পোরেশন খুলতে পারেন? পারেন, আপনি আপনার একটা প্রফেশনাল মাধ্যমে যে আপনাকে এটা খুলতে হবে, আপনাকে প্রফেশনাল অ্যাডভাইস করবে যে কি ধরনের কর্পোরেশন কি করা উচিত এগুলোর বিষয়ে, যেমন ডিটেল। যদি এন্টারপ্রেনার ভিসার জন্য আপনি করেন সার্টেন থিং আমরা তাকে অ্যাডভাইস করব। সো ইটস অল ডিপেন্ড, অবশ্যই আপনি কর্পোরেশন খুলতে পারেন। সেক্ষেত্রে তার এখানে উপস্থিত থাকতে হবে এরকমটি নয়, ফিজিক্যালি তিনি যদি প্রেজেন্ট নাও থাকেন কর্পোরেশন খোলা যায়? জি, খোলা যায়। ওকে, সেই ক্ষেত্রে কর্পোরেশন খুলে তিনি ভিসার জন্য আবেদন করতে পারেন, তাই তো? নো, খালি কর্পোরেশন খুলতে হবে না আপু, আমি অনেকগুলো ক্রাইটেরিয়া অলরেডি এক্সপ্লেইন করেছি, ওই ক্রাইটেরিয়া গুলো ওনাকে মিট করতে হবে, দেন হি ক্যান অ্যাপ্লাই ফর দ্য ভিসা। এগুলো অবশ্যই এগুলো সিম্পল কিছু না আপা, এটা হচ্ছে একটু টেকনিক্যাল এবং কমপ্লিকেটেড ম্যাটার। সো যারা এই জিনিসগুলো নিয়ে ডিল করে সেই ধরনের স্পেশালাইজ অ্যাটর্নির অফিসে যাওয়া উচিত, যারা এগুলো করতে পারবে। কারণ আপনার যদি প্রথমে একবার ডিনাই হয়ে যায়, দেন আপনার কেসটা গ্রান্ট করানো ইটস বিকামস ভেরি ডিফিকাল্ট। সো ইনিশিয়াল কাজটা ভালো করে করা বেশি ভালো, পেশাদার অ্যাটর্নিদের কাছ থেকে করাটাই ভালো। কিন্তু কয়েকটা বেসিক কোয়েশ্চেন, তার বিজনেসটা ধরেন আপনি প্রথমেই বলছিলেন যে এটি তারাই করতে পারবে যাদের নিজেদের ব্যবসা তার নিজের দেশে রয়েছে, ধরেন বাংলাদেশে তার কোনো ব্যবসা রয়েছে, সেটির এটার নামই হচ্ছে আসলে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর। তিনি যে একজন এন্টারপ্রেনিউর অনেক রকমের হতে পারে, তিনি যে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনিউর সেটি তিনি কিভাবে প্রমাণ করবেন? আপু, এটা ওনার বিজনেস তো ওখানে যেটা আছে সেটার বিজনেসের ট্যাক্স রিটার্ন দেখাতে পারেন। উনি যে বিজনেস একটা স্পেশালাইজ বিজনেস হতে পারে, এমন নাই যে আপা উনি অনেক বছর ধরে বিজনেস করছেন, ওনার হয়তো একটা মিরাকুলাস একটা বিজনেস আইডিয়া থাকতে পারে যেটা দিয়ে উনি মনে করছেন যে উনি এটা খুব তাড়াতাড়ি একটা কিছু করতে পারবেন, এবং ওনার বিজনেস প্ল্যানে ওটা শো করতে হবে। ইউ সি, ওনাকে কম্পেলিং এভিডেন্স যেটা দিয়ে ওনাকে শো করতে হবে, যেমন উনি একটা ফর এক্সাম্পল কেউ বলছে যে আমি পানি দিয়ে খালি গাড়ি চালাতে পারবো, না অয়েলের দরকার নাই, এরকম যদি কোনো একটা আইডিয়া কেউ বের করে এবং এটা সে অলরেডি তার দেশে চালু করেছে এবং এটা হচ্ছে, এরকম ধরনের যদি কোনো আইডিয়া থাকে, ইউ ক্যান অলসো ডু ইট হিয়ার। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এটা দিলাম, ইটস নট। যেমন এখন আমরা দেখছি যে এখানে ইলেকট্রিসিটির সাহায্যে গাড়ি এখন চলছে, আমরা সবাই জানি, যেটা গত 10-15 বছর আগেও আমরা হয়তো এত ভালোভাবে এটা এই টেকনোলজিটার সম্বন্ধে ফ্যামিলিয়ারিটি আমাদের ছিল না। এমন একটা আইডিয়া নিলেও আপনার হয় যে আমার এই আইডিয়াটা আছে, আমি এটা করতে চাই,
তারাও ভিসা পেতে পারে। ইটস নট নেসেসারিলি দ্যাট ইউ হ্যাভ টু বি আ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, যদিও এটা বলছে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার প্যারোল, নট আ ভিসা। রাইট, সেক্ষেত্রে আপনি যে দুই একটা এক্সাম্পল দিলেন সেটি হচ্ছে গিয়ে একেবারে নতুনত্ব কোনো কিছু দেখাতে হবে যেটি সে তার দেশে করেছে সেটি সে এখানেও করতে পারবে, কিন্তু একেবারে নতুন নয়। ধরেন যারা ট্রেডিং করেন, আমরা জানি যে অনেকের নানান রকমের কত রকমেরই তো বিজনেস রয়েছে, সবাই কি এটার জন্য এলিজিবল হবেন? কিংবা আমি আরও যদি সুনির্দিষ্ট করে বলি, উদ্যোক্তা বলতে আমরা আসলে কি বুঝবো? উদ্যোক্তা বলতে যে যারা এই যে আমি ইজি ওয়েতে বলি যে বিজনেস পারসন, যেটা বলি পার্সোনাল, উনি ওনার দেশে সাম সাকসেস উনি শো করেছেন। সো এটা আপনি প্রযুক্তির ব্যাপারে বলতে পারেন, এটা আপনি অন্য যে কোনো বিজনেসের ব্যাপারে বলতে পারেন যে আপনার একটা সাকসেস হয়েছে এবং সেই সাকসেসফুল বিজনেসটা আপনি এখানে আনতে চাচ্ছেন। যেমন ফর এক্সাম্পল আমরা আলাউদ্দিনের, বাংলাদেশে আলাউদ্দিনের মিষ্টি সবাই পছন্দ করে, এটা একটা খুব ফেমাস। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট কোট মি ইন ইট। তো আপনি ওখান থেকে, যেমন ওনারা ওখানে মিষ্টি বানিয়ে খুব সাকসেসফুল, ওনারা বলছে যে আমাদের আমেরিকাতে একটা বিগ কমিউনিটি আছে, আমরা আমেরিকাতে এসে এটা করতে চাই। তখন তারা এই এন্টারপ্রেনার ভিসাটার জন্য তারা তাদের লোকজনদের দিয়ে অ্যাপ্লাই করাতে পারে এবং তাদের সবগুলো ক্রাইটেরিয়া মিট করার আমরা মনে করি তাদের কাছে ওই ডকুমেন্টগুলো আছে। তো এরকম ধরনের একটা গার্মেন্টস ওনার হতে পারে, একটা অন্য যে কোনো স্টিল ইন্ডাস্ট্রি হতে পারে, এনিথিং what you did it successfully in your country and you can do it same here. এবং এখানে জব ক্রিয়েশন করতে হবে আপনাকে, এখানে আপনাকে র্যাপিড গ্রোথ অফ দেখাতে হবে বিজনেস। আমার মনে এটি একটা খুবই ভালো অপশন, অপরচুনিটিটাও অনেক বেশি। আর যেহেতু এখন যেহেতু ইকোনমির অবস্থা ভালো নয়, কর্মী সংকট রয়েছে মার্কেটে, ফলে এটি একটা যাদের সুযোগ রয়েছে নিশ্চয়ই চেষ্টা করে দেখতে পারবে। টেলিফোনে যেতে চাই, টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হলো, আমি 2013 আমি অ্যাপ্লাই করছিলাম আমার ভাই বোনদের, এখনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই, বা 2 দিন আগে আমি দেখতে পারলাম অনলাইনে যে স্টিল প্রসেসিং, আমি সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে দিছি, আমার তো কোনো কাগজপত্র চায় নাই, অ্যাপ্রুভাল হইতে এত দেরি হচ্ছে কেন? ভাইয়া ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 2013 এর কেসে আমরা অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছি, তো আপনিও পাবেন, কিন্তু আপনি বলেছেন সব ডকুমেন্টেশন আপনি দিয়ে দিয়েছেন। যদি সব ডকুমেন্টেশন দিয়ে দেন তাহলে অবশ্যই শীঘ্রই আপনি অ্যাপ্রুভাল পাবেন, কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার একটা কল করে জানতে পারেন তাদের কাছে, অথবা কোনো একটা ইমেল পাঠাতে পারেন USCIS এর কাছে আপনার কেসের আপডেট জানার জন্য। Always it's a good option. Always letter লিখেন, ইমেল করেন, ফোন কল করেন. It's better to knock them. It's been a long time. আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেকেই আপা জানতে চাচ্ছেন F4 ভিসা নিয়ে, তারা বলছেন, যেমন শাহাদাত হোসেন, আরও কয়েকজন প্রশ্ন করেছেন F4 ভিসা নিয়ে, নতুন ইন্টারভিউ হচ্ছে না কেন? ইন্টারভিউ কি বন্ধ আছে নাকি? আপু, আমরা বলেছি বেশ কয়েকটা অনুষ্ঠান আগে যে USCIS থেকে আমাদের প্রাপ্ত খবরে জানা গেছে যে আগামী বছর জুন জুলাইতে তারা F4 ক্যাটাগরির ভিসাগুলো দেওয়া শুরু করবে। এখন এটা দেয়া হচ্ছে না, তো এটা আমরা গত বেশ কয়েকটা অনুষ্ঠানে এটা নিয়ে বলা হয়েছে। সো আপনারা ধৈর্য সহকারে একটু ওয়েট করেন, ওরা বলছে তারা জুন অথবা জুলাই থেকে এটা শুরু করবেন। এখনো কোনো আপডেট আমরা জানতে পারি না আর শেষ খবর পাওয়া পর্যন্ত। সো ইউ হ্যাভ টু বেয়ার উইথ দেম। এখন যেটা ভিসা দেওয়া হচ্ছে সেটা প্যারেন্টসদের দেওয়া হচ্ছে, চিলড্রেন যারা USCIS দিচ্ছে সিটিজেনদের এবং গ্রিন কার্ড হোল্ডারদের, চিলড্রেন, স্পাউস এবং প্যারেন্টসদেরকে। সো সিবলিংস, ব্রাদার সিস্টার একটু লাইনে ওয়েট করছে। রাইট, আপনি এটা বেশ কয়েকটা অনুষ্ঠানে বলেছেন এবং পরবর্তীতে অনেকেও জানতে চেয়েছিলেন। এখন আরও একবার তো নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হলেন যে প্রায়োরিটি বেসিসে আসলে ভিসা দেওয়া হচ্ছে। স্পাউস, প্যারেন্টস এবং বাচ্চা, এই 3টি ক্যাটাগরি এখন প্রায়োরিটি চলছে এবং এটি শেষ হতে হতে হয়তো শেষ পর্যন্ত ভাই বোনের ক্যাটাগরি আসতে আসতে জুন জুলাই হয়ে যাবে, তাই তো আপা? জি, এখনো পর্যন্ত ওটাই বলেছে USCIS যে জুন জুলাই থেকে তারা শুরু করবেন। জুলাই ইজ দ্য লেটেস্ট। তো ইটস অল ডিপেন্ড আপু how they are progressing with their work. কারণ আপনি জানেন অনেক অসংখ্য কেস পাইপলাইনে আছে, তারা আসলে কাজ করে
ফুরাতে পারছেন না, টু মেনি কেসেস আর পেন্ডিং। ওকে, এখন আমি একটা জাস্ট একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করি। ধরেন কারো ছেলে মেয়ের বিয়ে এখানে, এখন তিনি চান তার ভাই বোন উপস্থিত থাকুক, তো এটির জন্য কি তিনি প্রায়োরিটি একটা মানবিক বা কোনো একটা আবেদন করতে পারেন কিনা, কোনো একটা অল্টারনেটিভ অপশন তার থাকতে পারে কিনা? একটা এক্সাম্পল হিসেবে বললাম আর কি। হ্যাঁ আপু, এটা আপনি যদি এরকম কারো সিচুয়েশন থাকে, কেউ অসুস্থ অথবা কারো বিয়ে আছে, কারো বাচ্চা হবে, এ ধরনের সিচুয়েশন থাকে এবং আপনি চান আপনার সিবলিংরা এসে জয়েন করুক আপনাদেরকে, আপনি যদি আনুষঙ্গিক সব এভিডেন্স দিয়ে অ্যাপ্লাই করেন, আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এইসব ক্ষেত্রে তারা যদি দেখে যে এটা ভায়াবল, তারা ভিসাও দিয়ে থাকে, কিন্তু আবার ডিনাইও করে, বোথ ওয়ে। বাট ইফ ইউ লাইক প্রপারলি যদি আপনি করেন এবং প্রপার ডকুমেন্টেশন যদি সাবমিট করেন, দেন ভিসা পাওয়ার চান্স ইজ ভেরি হাই। এখন কিন্তু ভিসা মানে যারা অ্যাপ্লাই করেছেন বেশ কিছুদিন আগে, তারা কিন্তু ভিসা পাচ্ছে এবং অনেকেই তাদেরকে ভিসা দিয়ে, তাদের পাসপোর্ট চেয়ে ভিসা কাগজপত্র স্যাটিসফাই করলে তারা পাসপোর্টটা ভিসা দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছে। কোভিড এর জন্য এটাও করছেন তারা। জি, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি নিউ জার্সি থেকে বলছি। আমার নাম আকবর হোসেন। আমার একটা ছোট ভাই মানে স্টুডেন্ট ভিসা পাইছে, তো উনি অরিগন ইউনিভার্সিটি থেকে টেকনিক্যাল কলেজে। তো ও এখন কি, আমি থাকি নিউ জার্সিতে, কিন্তু ও কি নিউ জার্সি বা নিউ ইয়র্ক এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিতে পারবে? কোনো সমস্যা হবে? আপনার এখানে ট্রান্সফার নেওয়া যায়, দ্যাটস নট আ প্রবলেম। আপনার ওখানে একটা সেমিস্টার ওখানে করতে দেওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি ট্রান্সফার নিলে ইট শুড বি ফাইন। বাট ওনাকে যে কোনো উপায়ে পড়াশোনাটা যেটা বলে উনি করেছে, যে কোর্সে উনি বলে ভিসা পেয়েছে, সেই কোর্সটা নেওয়া উচিত আর কি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মোহাম্মদ সোহেল আশরাফি তিনি জানতে চাচ্ছেন যে F2A রেগুলার ভিসা কবে চালু হবে? দেখেন, F2A কিন্তু চলছে ভিসা, সো এটা রেগুলার ভিসা। আপনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারিনি আপনার প্রশ্নটা, বাট F2A ইজ আ স্পাউস আর চিলড্রেনদের ভিসা, দে আর ডুইং ইট। ওকে, টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নিউজ থেকে বলছি, শারমিন। আচ্ছা আপু, আমার দুইটা প্রশ্ন আছে। একটা পাবলিক চার্জ নিয়ে গতকাল আপনাদের একটা প্রোগ্রাম হয়েছে, ওখানে বলেছে গণশুনানিতে অংশ নিতে। আসলে এটা আমরা বুঝি না এটা কি। আর হয়েছে বাবা মার প্রায়োরিটি কোন সাল চলছে? ওকে, গণশুনানিতে পাবলিক চার্জ নিয়ে। ওকে, আর জি অ্যাটর্নি শাসামি। হ্যাঁ আপু, বাবা আমার ভিসা আমরা যারা প্যান্ডামিকের আগে যাদেরটা আমরা অ্যাপ্লাই করেছি, তাদের ভিসা আমাদের ক্লায়েন্টদের প্যারেন্টস ওনারা চলে আসছেন। সো যদি আপনি আপু, আমরা সবসময় বলি, যখন আপনি অ্যাপ্লিকেশনটা ফাইল করেন, তখন যদি আপনি প্রপার ডকুমেন্টেশন, সাপোর্টিং ডকুমেন্টগুলো আপনি ভালোভাবে সাবমিট করেন, তখন আপনার কেসটা ত্বরান্বিত হয়। আর যদি USCIS আপনার কাছে চেয়ে ডকুমেন্টেশন গুলো নেয়, তাহলে ইট টেকস টাইম। সো ইটস অল ডিপেন্ড আপনি কিভাবে সাবমিট করেছেন এবং কতটুকু সময় ব্যয় হয়েছে আপনার কেসটা অ্যাপ্রুভালের মধ্যে। ইটস অল ডিপেন্ড। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল পাবলিক চার্জ নিয়ে। জি, গণশুনানি হচ্ছে পাবলিক হিয়ারিং। আমি তো আসলে শুনিনি, উনি বলছে গতকালকের অনুষ্ঠানে কিছু হয়েছিল, আমিও আই ডোন্ট নো। জি না, ওনার প্রশ্নটি হচ্ছে যে পাবলিক চার্জ নিয়ে কেউ যদি পাবলিক চার্জের আওতায় পড়ে, সেক্ষেত্রে তাকে গণশুনানিতে অংশ নিতে হবে কিনা বা এরকম কিছু একটা। মানে পাবলিক চার্জ বিষয়ে কখন গণশুনানি অনুষ্ঠিত হয় আসলে? আপু, এখন পাবলিক চার্জের এই বিষয়টা আসলে আমি ওনার প্রশ্নটা ক্লিয়ার না, এই কোয়েশ্চেন ইজ নট ভেরি ক্লিয়ার। সো উনি যদি কোয়েশ্চেনটা ক্লিয়ার করে ইটস বেটার।
ওকে, তবে আরেকটু জিনিস বলি যেটা নিয়ে অনেক সময় অনেকের শঙ্কা থাকে, পাবলিক চার্জ হলে ইমিগ্রেশনে কোনো জটিলতা তৈরি হয় কি না। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সময় এটি হতো, এখন সেটি উইথড্র হয়ে গেছে। এটা যদি আপনি আবার একটু বিস্তারিত বলতেন। আপু রাইট নাও আমরা দেখছি না ইউএসসিআইএস এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে আমাদের যে কেসগুলোতে আমরা যাচ্ছি, কিন্তু তাই বলে আমি বলবো না আপনার যদি প্রয়োজন না থাকে তারপরেও আপনি নেবেন, এটা ঠিক না। সো আপনি যদি নিজেকে আপনি আপনার সব খরচ আপনি সক্ষম করতে, তাহলে আপনার এটা না নেওয়াটা বেটার আমরা বলি। কিন্তু যদি আপনি গভর্নমেন্টের পয়সা নেন, তো কোনো না কোনো একটা সময় আপনাকে এটার প্রশ্নবিদ্ধ হতে হবে। আমরা যেটা দেখছি অনেকেই প্যান্ডামিকের সময় আনএমপ্লয়মেন্ট নিয়েছে এবং কাজও করেছেন, এবং সামহাও এটা লেবার ডিপার্টমেন্ট ফাইন্ড আউট করে বড় বড় ফাইন টুকে দিচ্ছেন। এটা আমরা দেখছি এভরি সিঙ্গল ডে। আমাদের কাছে ক্লায়েন্টরা এই ধরনের চিঠি নিয়ে আসছেন যেখানে লেবার ডিপার্টমেন্ট ওনাকে ওনার নিজে যেই টাকাটা উনি নিয়েছেন তার থেকে অনেক গুণ বাড়ায় ওনাকে ফাইন করেছেন। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। জি, যেহেতু আনএমপ্লয়মেন্টের কথা বললেনই, আনএমপ্লয়মেন্টের যেই অর্থটি ইনকাম মানুষ করেছে আনএমপ্লয়মেন্ট থেকে, সেটি দিয়ে কি স্পন্সর করা যাবে কিনা? আনএমপ্লয়মেন্ট দিয়ে কি স্পন্সর মানে আপনি ভাই বোনের জন্য ফর এক্সাম্পল অ্যাপ্লাই করেছেন এবং আপনি আনএমপ্লয়মেন্ট নিয়েছেন। দেখেন প্যান্ডামিকে একটা এক্সকিউজ ছিল সবার, কারণ কাজ করতে পারে নাই লোকজন বিভিন্ন ইয়ের কারণে। সো সেটা একটা এক্সকিউজ আছে, এটা ইউএসসিআইএস ও জানে, কাউন্সিলরও জানে। সো এই পিরিয়ডটা আমি মানে এটা একটা এক্সেপশনাল পিরিয়ড হিসাবে ধরবো। এখন এটাকে ধরছে না তেমন, কিন্তু আপনি অলওয়েজ নিবেন, এবং সেটা পরে আপনার ভাই বোনের জন্য যখন অ্যাপ্লাই করুন আপনি গভর্নমেন্ট বেনিফিট অলরেডি নিচ্ছেন, তো গভর্নমেন্ট মনে করবে যে আপনি যেহেতু নিচ্ছেন তারাও এসে গভর্নমেন্ট চার্জ হবে। এটা যদি মনে করে তারা ভিসা ডিনাই করতে পারে, দে ইউ ক্যান বি আ বার্ডেন অন দ্য পাবলিক চার্জ। ওকে, এটা হচ্ছে যে অফিসার যিনি ভিসা দিবেন তার ডিসক্রিপশনে। আনএমপ্লয়মেন্ট যেটা ওটা তো পাবলিক চার্জের মধ্যে নাই। নো আপু, আমি বলছি জাস্ট পাবলিক চার্জের যেহেতু আমরা ছিলাম সেটার উপরে ভিত্তি করে আমরা বলছি। আর আনএমপ্লয়মেন্ট আপনি নিয়েছেন ওই পিরিয়ডটাতে থেকে, আপনি ইটস ফাইন, কিন্তু এটা হচ্ছে যে স্টেটের সাথে আপনার একটা কন্ট্রাক্ট, আনএমপ্লয়মেন্ট বেনিফিট ইজ নট আ ফেডারেল পাবলিক চার্জ। না আপা, আমি প্রসঙ্গটি তুললাম এই কারণে, সেদিন আমাদের একজন অ্যাকাউন্ট্যান্টকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আনএমপ্লয়মেন্ট দিয়ে স্পন্সর করা যায় কিনা। তখন ওই অ্যাকাউন্ট্যান্ট আমাদেরকে বলেছেন যে আনএমপ্লয়মেন্টের অর্থটি একটা প্যাসিভ ইনকাম দিয়ে স্পন্সর করা যায় না। কিন্তু আমরা সবসময় অ্যাটর্নিদের কাছে শুনেছি যে এটি ব্যবহার করা যাবে, মানে স্পন্সর করতে অসুবিধা হবে না। হ্যাঁ আপু, আপনি যখন আপনি বলছেন প্যাসিভ ইনকাম, ডিপেন্ড করে অল স্পন্সরশিপের কয়েকটা দিক আছে। একটা হচ্ছে যে আপনার ইনকামে আপনি যদি একা স্পন্সর করছেন কিনা। যদি আপনার ইনকাম ইজ নট এনাফ টু ডু স্পন্সরশিপ, কোয়ালিফাই না করেন, দেন ইউ টেক আনাদার ওয়ান। কিন্তু আনএমপ্লয়মেন্ট নিয়েছেন বলে যে আপনি স্পন্সর করতে পারবেন না, that is not like absolutely true, but there is এটা অনেক vast একটা জিনিস আপা। there are many areas we can discuss about this. So আপনি যদি বলেন generally you can apply, but আপনার একটা জয়েন্ট স্পন্সর লাগবে। ওকে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ বিষয়টিকে ক্লিয়ার করার জন্য। টেলিফোনে দর্শক কে রয়েছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার নাম, আমি কামাল বলছি কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি, I-130 ফর্ম সাবমিট করেছি। সাবমিট করা হয়ে গেছে প্রায় 4-5 মাস হয়ে গেছে, বাট আমি পরে রিয়েলাইজ করলাম যে এখানে একটা তার নামের স্পেলিং একটা ভুল আছে। সেখানে আমি এটা কারেকশন করব, এটা কারেকশন করার প্রসেসটা কি বা কিভাবে করা যায়? জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি ভাই সিবলিংদের অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে লং টার্ম লাগে। সো আপনি বলেছেন আপনি 5-6 মাস আগে অ্যাপ্লিকেশন করেছেন। সো আপনি এটা কারেক্ট করতে পারেন। আপনি একটা চিঠি লিখে প্রথমে আপনার ভাইয়ের নাম, ডেট অফ বার্থ, এগুলো উপরে লিখবেন, এবং যদি কোনো কেস নাম্বার আপনি পেয়ে থাকেন
এখনো পর্যন্ত কোনো রিসিপ্ট পেয়ে থাকেন, তাহলে রিসিপ্টটা আপনি সাথে দিয়ে দিবেন এবং বলবেন কোন জায়গাটায় আপনি মিস্টেক করেছেন। আপনি আসলে ফর্ম দেখতে পারেন যে এটা কি আপনার দ্বারা মিস্টেক হয়েছে অথবা USCIS এর টাইপিং এরও হতে পারে এটা। সো যেটাই হোক না কেন ইউ ক্যান কারেক্ট ইট। বাট আপনি যদি এই মিস্টেকটা আপনার ভাইয়ের বার্থ সার্টিফিকেটে থাকে, আপনার ভাইয়ের পাসপোর্টেও থাকে, দেন ইট বিকামস ডিফিকাল্ট ভেঞ্চার। বাট আপনি যদি এটা না থাকে, আপনি নিজে করে থাকেন লিখতে গিয়ে, দেন ইট ক্যান বি কারেক্টেড ইজিলি। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? হ্যালো, জি বলুন। আমি ইমতিয়াজ জাহান নিউ জার্সি থেকে বলতেছি। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, জোরে বলুন। হ্যাঁ শুনতেছেন? যে আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার হাজবেন্ড তার 2 বোনের জন্য 2006 সালে অ্যাপ্লাই করছিল। তো তাদের পেপার 2019 সালের জুন মাসে পাওয়া গেছে। তো তারপরে সবকিছু জমা দেওয়া হয়েছে, স্পন্সর সবকিছু জমা দেওয়া হয়েছিল। পরে করোনা ভাইরাসের কারণে সবকিছু তো ক্লোজ হয়ে গেছিল। পরে আবার নতুন করে আবার স্পন্সর দেওয়া হয়েছে। তো স্পন্সর দেওয়ার পরে এখন আর কোনো কিছু মানে পুনরায় হয়েছে। তো স্পন্সর দেওয়ার পরে এখন আর কোনো কিছু মানে কোনো রিপ্লাই আসে নাই। আসলে এটা কতদিন লাগবো আর কি সেটা জানার জন্য। বুঝতে পেরেছি। জি, অ্যাটর্নি আসামি। ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। উনি বলেছে 2019 সালে উনি সবকিছু সাবমিট করে দিয়েছেন। আমরা করোনা ভাইরাসের দেখেছি অনেক, যে যখন শুরু হয়েছে অনেকের ঢাকা এম্বাসি থেকে ফাইলটা ঢাকা এম্বাসিতে চলে গিয়েছিল, তারপরে কেসটা স্টপ হয়েছে। আবার অনেককে দেখেছি USCIS তাদেরকে ঢাকা এম্বাসি পর্যন্ত পাঠাই নেই, কেসটা এখানেই রেখে দিয়েছে স্থগিত করে। তো এখন ডিপেন্ড করে ওনার কেসটা কোথায় আছে। বাট বোথ ওয়েজ আমরা একটু আগেই বলেছি জুলাই মাস থেকে ভিসা দেওয়া শুরু করবে। সো উনি পাইপলাইনে যেখানে ওয়েটিং এ আছে, ওনার আগে যদি কেউ থাকে তারা আগে ভিসা পাবে, তারপরে উনি ভিসা পাবে। কতদিন স্পেসিফিকলি আমি আসলে বলতে পারছি না, বিকজ এখানে একটা প্যান্ডামিকের একটা ওয়েটিং লিস্ট আছে, অনেকেই ওয়েট করছে। সো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট মনে করছি জুন জুলাই মাসের দিকে তারা ভিসা দেওয়া শুরু করবে। তখন আগের যারা ওয়েট করছে তাদেরকে আগে দেওয়া হবে ভিসাটা। রাইট, তার মানে আসলে আগামী জুন জুলাইয়ের আগ পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না, তাই তো? ব্রাদার সিস্টারের অ্যাপ্লিকেশনে কিছু বলা সম্ভব হচ্ছে না, আনলেস USCIS নতুন ঘোষণা যদি পাঠায়। অনেক ধন্যবাদ আপা। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমার ছেলের 2016-ও অ্যাপ্লাই করছিলাম। তো 16-ও মে মাসে অ্যাপ্লাই করছিলাম। তো তারা জুনও পাইছে মানে কাগজপত্র পাইয়া রিসিভ লেটার দিছে। এখন রিসিভ লেটারটা হারিয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা কোন অ্যাপ্রুভ লেটারও পাইছি না বা কিচ্ছু পাইছি না। এখন আমরা কিভাবে কি করব? তারা কাছে কিলা যোগাযোগ করব? বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। জানতাম চাইছি যে রিসিভ লেটার হারিয়ে গেছে, এখন কি করবেন? রিসিভ লেটার হারিয়ে গেছে। ওকে, উনি একটা চিঠির মাধ্যমে USCIS এর কাছে চাইতে পারে। এটা উনি ফোন করতে পারে, 0800 যে ফোন নাম্বারটা USCIS এর আছে সেটাতে ফোন করতে পারে। ফোন করে জানতে পারে যে ওনার এই চিঠিটা হারিয়ে গেছে, ওনাকে একটা কপি দেওয়া হোক। অথবা উনি FOIA অ্যাপ্লিকেশন করে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট এর আন্ডারে উনি এটা চাইতে পারে। ওনার ডকুমেন্টেশন ফাইলে যা আছে সবকিছুই চাইতে পারে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সর্দার শহীদুল ইসলাম 2টি প্রশ্ন করেছেন। তার কেস NVC-তে আছে, প্রায়োরিটি ডেট হচ্ছে 2010 মানে 2010-এ। NVC কি স্লো আছে কিনা, কবে প্রসেস শুরু হতে পারে জানতে চাচ্ছেন, একটি প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে B3 ভিসাটা কি তিনি জানতে চান। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আপনার NVC-তে আছে, NVC-তে স্লো হচ্ছে কিনা প্রসেস? ইয়েস, এভরিবডি নোজ, এভরিওয়্যারে স্লো চলছে সবকিছু। কিন্তু তারা ত্বরান্বিত করার চেষ্টা করছেন। USCIS বিভিন্নভাবে যে
নতুন এমপ্লয়ি দিয়ে এবং বিভিন্নভাবে তারা কেসগুলো ত্বরান্বিত করার চেষ্টা করছে। সো এটা গুড নিউজ ফর আস। আর একটা হচ্ছে B3 ভিসা, এটা হচ্ছে যে আমরা ইয়েতে শুনেছি কংগ্রেসে যে কথাবার্তা হচ্ছে যে ভাই বোনের সিবলিং এর যে ভিসাগুলো ওয়েটিং এ আছে, লং টাইম লাগে সিবলিংস ভিসাগুলো, লাইক 14 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি লাগছে এখন। তো ওনারা যারা আপনি অ্যাপ্লিকেশন করেছে সিবলিংসদের জন্য, তাদের সিবলিংরা এখানে ভিসা নিয়ে আসতে পারে এবং এখানে থেকে তারা কোনো একটা কিছু করে এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা করতে পারে। এরকম একটা ভিসার ব্যাপারে তারা আলাপ আলোচনা করছে। এখনো সেটা কনক্রিট কিছু আমরা পাইনি, এখনো সেটা ল হিসাবে আসে নাই আমাদের কাছে। ইটস অল ইন ডিসকাশন রাইট নাও। হ্যাঁ, এবং ইমিগ্রেশন সংক্রান্ত আসলে বিষয়ে খুব বেশি অগ্রগতি করতে পারেনি বাইডেন প্রশাসন। মমতাজ উদ্দিন একটি প্রশ্ন করেছেন যে তার ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে 2020-এর জুন মাসে, পুলিশ সার্টিফিকেটের মেয়াদ জানুয়ারি 2022-এ 60 ডেজের লেটার পেয়েছে। এখন কি তার নতুন করে পুলিশ সার্টিফিকেট নিতে হবে কিনা? পুলিশ সার্টিফিকেটটা আপনার 1 বছর পর্যন্ত ইটস গুড, সো উনি নিয়ে নিতে পারেন আরেকটা। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আজ থেকে 6 মাস আগে ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য অ্যাপ্লাই করেছি। 6 মাস ওভার হয়ে গেছে, আমি রিসিপ্ট পাইছি কিন্তু ওয়ার্ক পারমিট এখনো পাই নাই। আর আমার ওয়ার্ক পারমিট ডেট আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমার গাড়ির রেজিস্ট্রেশন এই 2 সপ্তাহ পরে। আমি কি গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবো? কোনো সমস্যা হবে? আমার কাছে ইউএস এর রিসিট আছে। জি, আপনি গাড়ি চালান, রাইট? তো উবার ট্যাক্সি চালান? জি জি, অ্যাটর্নি সামি, জি। এরকম সংকটে কিন্তু অনেকে রয়েছে, রিসিট রয়েছে কিন্তু ওয়ার্ক পারমিটের রিনিউর কপিটা এখনো আসেনি। এবং অনেকে আমরা এই সপ্তাহেই আসলে আলোচনাও করেছিলাম যে টেক্সাসে অনেকেই চাকরিচ্যুত হতে হয়েছে কারণ রিসিট এমপ্লয়ার গ্রহণ করেনি। হ্যাঁ, ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। কিন্তু রিসিট যদি আপনি অন টাইমে অ্যাপ্লাই করেন এবং রিসিট আপনার কাছে থেকে থাকে, USCIS বলেছে তারা অটোমেটিক রিনিউ করে দিচ্ছে লাইক আপ টু 6 মান্থস পর্যন্ত। কিন্তু এখন আমরা দেখছি USCIS এর ওয়েবসাইটে ইটস লাইক আপ টু 10 মান্থস ওয়েটিং এ আছে ওয়ার্ক পারমিট। সো এরকম অনেকেই আছে, আপনি একা না, 10 মাস অ্যাপ্রক্সিমেটলি 10 মান্থস লাগতেছে, ডিপেন্ডিং অন কোন ধরনের অ্যাপ্লিকেশন, ওয়েদার অ্যাসাইলাম, ওয়েদার VAWA, Violence Against the Women's Act, it's all depend করে কোনটার মধ্যে আপনি আছেন। So it's very slow process, it's coming, আসতেছে, but it's taking time. সেক্ষেত্রে কি ওনাদের বিকল্প? আমরা যেটা করি আমাদের ক্লায়েন্টদের জন্য যে আমরা একটা চিঠি লিখে দেই যে ওনার কেসটা এরকম পেন্ডিং আছে এতদিন, USCIS এর এতদিন সময় লাগতেছে, ওনার এটা হচ্ছে রিসিট নাম্বার এবং এটা USCIS যতদিন ভ্যালিডিটি দিছে সেই বিবৃতিটাও সাথে দিয়ে দিই এবং আমাদের ক্লায়েন্টদের এটাতে কাজ হচ্ছে, অনেকেই কাজ করছেন। আর যে ভাই ফোন করেছিলেন তিনি যেহেতু একজন ট্যাক্সি চালক, সেক্ষেত্রে তিনি কি রিসিট কপিটা সবসময় সঙ্গে রাখবেন না কি তার সেফটির কি ব্যবস্থা আছে? রিসিট উনি রাখতে পারেন, এটা ওনার নোটিশ যে এটা একটা পেপার USCIS এর যে উনি এটা অ্যাপ্লাই করে দিয়েছেন অন টাইমে, সো হি ক্যান ক্যারি ইট। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? জি, আমি মুজাহিদ বলছি। জি, বলুন। আমার ফার্স্ট প্রশ্ন হলো, আমার 2টা ক্রয়ের জন্য কত টাকা সাপোর্ট লাগে? জি ভাইয়া আপনি এটা USCIS.gov ওখানে গিয়ে আপনি প্রপার্টি গাইডলাইনটা দেখে আপনি নিজেই এটা বের করে নিতে পারেন যে একজনের জন্য কত, 2 জনের জন্য কত, এভাবে। এটা অল ডিপেন্ড করে স্পন্সর যিনি করছেন তার ফ্যামিলির হাউস হোল্ড ইনকাম এবং ফ্যামিলির ডিপেন্ডেন্ট অল দিস এর উপর। সো আপনি ওটা দেখে বের করে নিতে পারেন USCIS.gov এ গিয়ে। আপনি কি আমাদের সঙ্গে আছেন? আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব সহজ, এটি পভার্টি লাইনের উপরে থাকতে হবে স্পন্সর করার জন্য, তাই তো?
জি, জি ওই যে পভার্টি গাইডলাইনে দেওয়া আছে মিনিমাম কত হলে এটা ইয়ে করা যাবে। এমনিতে যদি একটু বলতেন যে ধরেন কেউ যদি সিঙ্গেল হয় তার জন্য কত হবে, তার স্পন্সর করতে হলে কত লাগবে, কেউ যদি 3 সদস্যের পরিবার থাকে তাহলে কেমন হতে পারে, 4 সদস্যের পরিবার হলে কেমন হতে পারে? It's a whole list, Apu. I don't Okay. memorize the numbers, but it's all depend করে প্রত্যেক বছর এটা চেঞ্জ হয় every year, but it's like above 22,000 হলে আপনি একজনকে করতে পারেন, then 25,000 per person এর জন্য 4,500 এর মতো এক্সট্রা অ্যাড করতে হয় আর কি। জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন? জি জি বলুন। Hello. হ্যাঁ নিতু বলছিলাম। আমার হাজবেন্ডের অ্যাসাইলাম কেস আছে ফ্লোরিডাতে এবং আমরা ইএডি কার্ড এবার রিনিউ এর জন্য অন টাইমে সেন্ড করেছি, প্রায় 7 মাস হয়ে গেছে, আমরা এখনো ইএডি কার্ড পাইনি, বাট অরিজিনাল ইএডি এক্সপায়ার হয়ে আমরা এক্সটেনশন পেয়েছি, বাট সোফার আমাদের যে সার্ভিস সেন্টারে গিয়েছে অ্যাপ্লিকেশন সেখানে 10 মাসের ব্যাকলগ দেখাচ্ছে। তো আমার 180 দিনের এক্সটেনশন শেষ হওয়ার আগে মনে হচ্ছে না পাবো, যদি না পাই সেক্ষেত্রে কি হবে? আমি আমার হাজবেন্ড দুইজনই জব লুজ করব, তো আমরা কি কোনো এক্সটেনশন আরো পাবো বা কি করণীয়? জি অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইশাদ সামি। হ্যাঁ আপু, আমি ওনার প্রশ্নটা বুঝতে পারিনি যে কতদিন উনি ওয়েট করছে অলরেডি। সো উনি 10 মাস পর্যন্ত ওনার সার্ভিস সেন্টারে এটা আছে। এছাড়া তারা ইউএসসিআইএস তাদের ওয়েবসাইটে দিয়ে দেয় যে এতদিন পর্যন্ত আপনাদের এটা এক্সটেন্ড, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন উইদিন টাইম, এটা আপনাকে ওয়ার্ক পারমিট আছে মনে করা হবে, এরকম একটা বিবৃতি দেয়। তো সেটা আপনি দেখতে পারেন, আপনি যেখানে সার্ভিস সেন্টারে অ্যাপ্লাই করেছেন সেই সার্ভিস সেন্টার আপনাকে কি দিচ্ছে, এটা ইটস অন দা ওয়েবসাইট টু, ওইটা পেতে পারে। হ্যাঁ, জব লুজ করতেছে, অনেকেই জব লুজ করছে। আমরা বলেছি আমাদের ক্লায়েন্টের জন্য আমরা যেটা করি, তো আপনার যদি অ্যাটর্নি থেকে থাকে ইউ ক্যান অলসো গো টু ইয়োর অ্যাটর্নি এন্ড চেক ইট আউট যে আপনি কি তারা কিভাবে আপনাকে হেল্প করতে পারে। অনেকেই আমাদের নিউ ইয়র্কে অনেক এমপ্লয়াররা এটা অ্যাকসেপ্ট করছে। এমনিতে ইশাদ সামি এরকম কি হতে পারে, ধরেন যে আপা ফ্লোরিডা থেকে ফোন করেছেন, তিনি কি নিউ ইয়র্কের অ্যাটর্নি হায়ার করতে পারেন? হ্যাঁ, ফেডারেল যে কোনো কাজের জন্য আপনি, ইমিগ্রেশনে যদি কোনো কাজের জন্য আপনি এনিওয়্যার অ্যাটর্নি হায়ার করতে পারেন, দ্যাটস নট আ প্রবলেম। ইটস আ ফেডারেল কেস, সো এনি অ্যাটর্নি ক্যান ডু ইট, যারা এই ধরনের কাজগুলো করে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে জামান বলছি। জি, তো আমার প্রশ্নটা একটু হতে পারে, তো আমি প্রশ্নটা বলি তারপরও। তো সেটা হলো আমার মামি বাংলাদেশ থেকে, উনি প্রতি বছরই আসে। তো আমার মামা মারা গিয়েছেন, তো যার জন্য আমার মামি চাচ্ছে যে ওনার একটা ছেলে আছে, ওনার ছেলের বয়স 10 বছর। তো উনি এখানে চাচ্ছে যে কোনোভাবে ছেলেটাকে যদি এখানে পড়াশোনা করে এখানে যদি রাখা যায়, তো এইটার জন্য আর কি কোনো ওয়ে আছে কিনা, থাকলে আমি তাহলে লয়ারের সঙ্গে যে। আচ্ছা, আপনার কি হয় তাহলে মামাতো ভাই, রাইট? জি জি, আমার মামাতো ভাই। ওকে, আপনি সঙ্গেই থাকুন, আপনারা সম্ভবত অ্যাডপ্ট করতে পারেন বা অপশন তো রয়েছে। অ্যাটর্নি ইশাদ সামি। How old is he? 10 বছর আপা, 10 বছর। 10 বছর, কিন্তু মামি আসা যাওয়া করতে পারবে এবং ছেলেরা কি থাকতে পারবে? ছেলেটা কি এখন আপনি যদি জি দেখেন এখানে আপনি গার্ডিয়ানশিপ দেওয়া যায়, যদি বাচ্চাটা মামি রেখে যায় এবং আপনি তাকে গার্ডিয়ানশিপ দিতে চান, দেন ইউ ক্যান ডু ইট। সো বাট এটার জন্য দেখাতে হবে যে তার প্যারেন্টসরা আইদার দে অ্যাবিউজড, দে অ্যাবান্ডনড অর নেগলেক্টেড দ্য চাইল্ড। সেটা যদি হয়, পরে চাইল্ডটা আবার প্যারেন্টস এর জন্য যখন অ্যাপ্লাই করতে যাবে ও করতে পারবে না। ইউ আর গোইং টু গিভ হিম দ্য গার্ডিয়ানশিপ, ইউ ক্যান, দ্যাট ইজ নো প্রবলেম। বাট এই তিনটা জিনিস গার্ডিয়ানশিপে যখন আপনি ফ্যামিলি কোর্টে ফাইল করবেন, দে আর গোইং টু চেক ওয়েদার দ্য চাইল্ড ওয়াজ অ্যাবিউজড, নেগলেক্টেড অর অ্যাবান্ডনড বাই দেয়ার বায়োলজিক্যাল প্যারেন্টস। আচ্ছা, আমি একটা যাচ্ছি যে সোজা উপায়, যেটাতে করে আমার মামিটাও এবং থাকতে পারবে, ছেলেটাও যেন এখানে আবেদন করে থাকতে পারে এবং মামি আসা যাওয়া যেন করতে পারে। মামি আসা যাওয়া করবে, উনি ওনার ভিসার উপর আসা যাওয়া করবে ভাইয়া, দ্যাটস নট লিঙ্কড উইথ দ্য ছেলের সাথে। মামি আসা যাওয়া করতে পারবে, দ্যাটস নট আ প্রবলেম, কারণ উনি তো অলরেডি আসছেন, ওনার ভিসা আছে, তাই না? তো আপনি যদি ভাইকে গার্ডিয়ানশিপ দিতে চান, আপনি সেটা করতে পারেন। বাচ্চাটা আন্ডার নিউ ইয়র্কের লয় আন্ডার 21 পর্যন্ত আপনি তাকে গার্ডিয়ানশিপ দিতে পারেন।
আপা তিনি যদি গার্ডিয়ানশিপ নাও দেন, কি বাচ্চাটাকে যদি এখানে রাখে, এখানে স্কুলে ভর্তি করে, কি অসুবিধা আছে? সে আনডকুমেন্টেড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আনডকুমেন্টেড হয়ে যাবে এবং বাচ্চাটার এখন স্কুলে কোনো অসুবিধা হবে না আপু, কিন্তু ফিউচারে যখন সে কলেজে যাবে এবং তার টিউশন এবং বিভিন্ন ব্যাপারে এগুলো সে অনেক গ্রান্ট, ফেডারেল গ্রান্ট এগুলো পাবে না এবং অনেক তার সোশ্যাল সিকিউরিটি না থাকার কারণে হয়তো সে অনেক স্কলারশিপ এবং অনেক গ্রান্ট থেকে উনি বঞ্চিত হবে। সো বাচ্চা যেহেতু ছোট আছে, এটা একটা অপশন আছে, দে ক্যান অ্যাপ্লাই ফর দ্য চাইল্ড। ওকে, আরেকটা জিনিস, সেক্ষেত্রে there are other option for the child too, so দেখতে পারে উনি এক্সপ্লোর করে। আদার কি অপশন আছে? এখন আপু ওনার সার্কামস্টান্সেসটা আমার একটু জানতে হবে, ওনার ফ্যাক্ট সম্বন্ধে আমি পাবলিকলি ওনার কাছ থেকে এগুলো জিজ্ঞেস করতে চাচ্ছি না আর কি। জি, আমি আশা করি আপনি একজন ভালো অ্যাটর্নির কাছে পরামর্শ নেবেন, নিশ্চয়ই কোনো না কোনো অপশন রয়েছে। জি আপু, আমি আপনার একটু আগে আমাদের একটা দর্শক প্রশ্ন করেছিল 2 জনের জন্য ওনার কত, সো আমরা বলেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 22,000, সো 21,175 টাকার উপরে যদি ওনার ইনকাম থাকে দেন হি ক্যান স্পন্সর। 2 জন যদি হয়, কিন্তু যদি 3 জন হয় সেখানে আবার 27,450 হয়ে যায়। সো ইটস অল ডিপেন্ড করে কয়জনকে আপনি করছেন এবং আপনার হাউস হোল্ড কয়জন ডিপেন্ডেন্ট আছে অল দিসের উপর। জি, অনেক ধন্যবাদ আপা। টেলিফোনে দর্শক কে রয়েছেন? আর আমি মোহাম্মদ ইসলাম বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার 3 জন ডিফেন্ডার আছে, 2 জনের জন্য সাপোর্ট দিব, কত টাকা লাগবে? মাত্রই বলেছেন, যে আবার বলুন আপা। ওনার হচ্ছে 3 জন ওনার নিজের ডিপেন্ডেন্ট, উনি আরো 2 জনকে দিতে চায়, তো ওনার লাগবে হচ্ছে 38,800 এর মতো, সো অ্যাপ্রক্সিমেটলি 40,000 উই শুড সে। জি, আমাকে শেষ করতে হবে। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আর দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। অ্যাটর্নি ইরশাদ সামি, যদি শেষ কিছু বলতে চান। আমি বলতে চাচ্ছি যে আমাদের অনেকেই আছেন, আমরা যেটা দেখছি যে আমরা খুব কিছু অল্প কিছু জিনিসে নিয়ে আমরা মিস্টেক করি এবং সেই মিস্টেকটা আমাকে সারা জীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হয়। আমি ইমিগ্রেশন কেসগুলো সম্বন্ধে বলছি যে আপনারা যখনই কোনো কাজ করবেন প্রফেশনালদের মাধ্যমে করবেন, কারণ ছোট অল্প কিছু মিস্টেক যদি আপনার বিগিনিং এ হয়ে যায়, সেই মিস্টেকটা আপনার অনেক দূর নিয়ে যেতে হয়। আমরা রিসেন্টলি একটা কেস করেছি যেটাতে একটা বাচ্চাকে উনি বাংলাদেশে অ্যাডপ্ট করেছিল, দেখিয়েছে অ্যাডপ্ট, যদিও বাংলাদেশের মুসলিম বাচ্চাদেরকে লিগ্যাল গার্ডিয়ানশিপ দেয়া হয়, নট অ্যাডপশন। সো উনি এখানে প্যারালিগ্যালের কাছে জিজ্ঞেস করেছিল, ফার্স্ট থিং প্যারালিগ্যাল বলছে ও আপনার সিটিজেন হইতে হবে। সো উনি আসছেন এখানে 2010-এ, সো উনি ওয়েট করেছে সিটিজেন হওয়ার জন্য 2015 পর্যন্ত। তো ওনার একটা সময় নষ্ট হয়েছে একটা রং অ্যাডভাইসের জন্য। তারপরে উনি যখন 15-এ উনি সিটিজেন হলেন, তখন ওনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে, তো ওনাকে অ্যাডপশনের ওই প্রসেসে না গিয়ে ওনাকে অ্যাপ্লাই করা হয়েছে I-130 দিয়ে, বায়োলজিক্যাল চিলড্রেনদের যেটা করতে হয় সেটা দিয়ে। সো উনি আরো 7-8-10 বছর কাটিয়ে দিয়েছেন, ওনার কেসটা এখন ডিনাই হচ্ছে। বাট ওই প্রপার অ্যাডভাইসটা না পাওয়ার জন্য এই বাচ্চাটা আজকে অনেক বছর তার প্যারেন্টস এর কাছ থেকে দূরে আছে এবং বাচ্চার বয়সও বেড়ে যাচ্ছে। You see, so all these things for one wrong advice. রাইট, আমরা সবসময় বলি রং অ্যাডভাইস হার্ড, রং অ্যাডভাইস সবসময় আসলে বিপথে নিয়ে যায় এবং অনেক ভোগান্তিতে ফেলে। অ্যাটর্নি ইরশাদ সামি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।